মন দিয়ে শুধু লেখাপড়া করে যা আর নিজের প্রতি যত্ন নে। তোর ভাগ্যে যেটা রয়েছে ওটাই হবে। আর সব কিছু উপরওয়ালার উপর ছেড়ে দে। আশা করছি উনি তোকে নিরাশ করবেন না। যা করবে ভালোর জন্যই। আর তুই চাইলে ইভেন্টে যেতে পারিস। আমার এতে কোনো আপত্তি নেই। আসলে একটা বাজে স্বপ্ন দেখে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম। তার জন্য তখন মানা করেছি। কিন্তু এখন বলবো, তুই তোর মতো করে জীবনটাকে উপভোগ কর। আর পারলে নিজের মনের কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করিস। নয়তো সারা জীবন অনুভূতি না প্রকাশ করার জন্য আক্ষেপ থাকবে। এরপর যা হবে সেটা না হয় দেখা যাবে। তবুও মনে মনে একটু হলেও স্বস্তি পাবি। নয়তো প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে মরবি। অবাধ্য ভালোবাসাই যে এমন। ছায়া কথাগুলো শুনে ভাবুক হয়ে পড়ল। সে চায় তার গায়ক সাহেবকে, খুব করে চায়। কিন্তু এই চাওয়া যে ওর সাধ্যর বাইরে। এখন কি করবে ও? কি করা উচিত? আলো চায়ের কাপে শেষবারের মতো চুমুক দিয়ে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য ছিল একটা গোলাপ ছেঁড়ার। কিন্তু সামনে পা বাড়াতেই হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল। তড়িঘড়ি করে এক হাতে মাথা চেপে ধরে দোলনায় বসল। আজকাল শরীরটা অদ্ভুত লাগছে, সাথে মন মেজাজও। তুমি কি ঠিক আছো? মেয়েটাকে মাথা ধরে বসতে দেখে আধার তড়িঘড়ি করে ছুটে এসে জিজ্ঞেস করল। ওর পিছু পিছু সোবহান খানও এসে জানতে চাইলেন, কোনো সমস্যা হচ্ছে? পাশ থেকে ছায়া বড় আপুর হাত ধরে বলো, তুমি ঠিক আছো আপু? আলো নিজেকে সামলিয়ে নিয়ে ব্যস্ত করে বলো, আমি ঠিক আছি, শুধু একটু মাথা ব্যথা করছে। সোবাহান খান নাতের উদ্দেশ্যে বলেন, মেয়েটাকে ঘরে নিয়ে যাও, একটু আরাম করুক। ওনার বলতে দেরি হলেও নিজের বউকে পাজা কোলে তুলে নিয়ে ভেতরের দিকে যেতে একটুও দেরি হলো না আধারের। এই দৃশ্য দেখে ছায়া হেসে বলল, ভাইয়া আপকে অনেক ভালোবাসে, তাই না দাদু? সোবাহান খান আরেক নাতনির পাশে বসতে বসতে বলেন, হুম, তোমার আপু আমার তেরা নাতিকে খুবই ভালোবাসে। ছায়া আবারও হাসল। প্রত্যুত্তরে বলল, তারা দুজন দুজনকেই অসীম ভালোবাসে দাদু। আর এই ভালোবাসায় যেন কারোর নজর না লাগে। তারা দুজন সারা জীবন একে অপরের পাশে এমন করেই থেকে যাক। নিজের ভালোবাসার মানুষটার সাথে সংসার করার সৌভাগ্য আর কজন মেয়ের হয়? সবই যদি পূর্ণতা পেত, তাহলে হয়তো আর জীবনে কোনো আফসোস বলে কিছুই থাকতো না। তবে এত অপূর্ণতার মাঝেও এমন পূর্ণতা দেখতে ভালোই লাগে। সোবাহান খান মাথা নাড়িয়ে বলেন, ভালোবাসা সুন্দর। হুম, ভয়ঙ্কর সুন্দর। রাত ওই দিনের পর আর অফিসে যায়নি, বরং দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অস্ট্রেলিয়া থেকে একটা কোম্পানিতে কাজের অফার পেয়েছে, আর সে ওখানেই যাচ্ছে। পরিবারের সবার সাথে এই বিষয় নিয়ে কথা বলা হয়ে গেছে। আধার প্রথমে আপত্তি জানায়, কারণ সে ভাবছে তার ছোট ভাই দেশের বাইরে গেলে আবারও বিগড়ে যাবে। কিন্তু রাত কথা দিয়েছে, সে আর এসবের মধ্যে নিজেকে জড়াবে না। একবার যেই পথ থেকে ফিরে এসেছে, ওই পথে চলার কোনো প্রশ্নই ওঠে না। আধার শেষবারের মতো ছোট ভাইকে বিশ্বাস করেছে। দেখা যাক রাত কতটুকু ওর কথা রাখতে পারে। তহমিনা খান আজকাল নিজের ঘর থেকে আর বের হন না। বলতে গেলে নিজের এক পা হারিয়ে বিছানায় পড়ে থেকে অনুশোচনায় ভোগেন। ওনাকে দেখার জন্য আলাদা করে দুজন মহিলা থাকলেও আলো মাঝে মধ্যে এসে শাশুড়ি মায়ের সেবা করে যায়। হাজার হোক শাশুড়ি বলে কথা, সে তো আর ফেলে দিতে পারবে না, আর না ওনার মতো বাজে ব্যবহার করতে পারবে। তিথি এসে সারাদিন থেকে রাতের বেলা চলে গিয়েছে চট্টগ্রামে। তাকে তিহান নিতে এসেছিল। মেয়েটা এখন আর হোস্টেলে থাকে না, বরং শ্বশুর বাড়িতে থাকে এবং ওখানে সুখেই আছে। কোথায় যাচ্ছ? ডিনার শেষে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে আলো বড় পুতুলটা বগলদাপা করে ঘুরিয়ে খুঁটিয়ে হেঁটে বাইরে যাচ্ছে। তখন আধার উপরোক্ত প্রশ্নটি করে। আলো থেমে গিয়ে পাশে তাকিয়ে বলল, ছায়ার কাছে। কেন? নাচতে। জবাব শুনে আধার বিরক্ত হয়, গমগমে গলায় আওড়ায়, যা করার এখানেই করো, অন্য কোথাও যেতে হবে না। আলো কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে বলল, এখন যদি গরম গরম রসগোল্লা বানিয়ে খাওয়ান তাহলে যাব না কোথাও। অপেক্ষা করো, বানিয়ে আনছি। এ কথা বলে আধার রুম থেকে চলে গেল। আর আলো গিয়ে সোফায় বসলো। প্রায় অনেকক্ষণ পর আধার বউয়ের জন্য রসগোল্লা বানিয়ে নিয়ে এলো। এতে আলো মুহূর্তে খুশি হয়ে যায়। সে একটা মিষ্টি নিয়ে স্বামীর উদ্দেশ্যে বলল, খাবেন? হুম, তুমি খাও।
আলো আর কিছু না বলে খেতে শুরু করলো। 5টার মতো মিষ্টি খেয়ে বাদবাকি রেখে থম মেরে বসে থাকলো। তাকে এইভাবে বসে থাকতে দেখে আধারের কপাল কুঁচকে গেল। কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো, মিষ্টি ভালো হয়নি? আলো কিছু না বলে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। তখনই ঘটিয়ে ফেলল এক অঘটন। স্বামীর গায়ের উপরই বমি করে দিল। আধার চমকে মেয়েটার দু গাল হাত রেখে অস্থির গলায় শুধালো, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? আলো স্বামীর নোংরা টি শার্টের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সরি, আমি ইচ্ছে করে এমনটা করতে চাইনি। ডোন্ট সরি, আমার এতে কোনো যায় আসে না। এ কথা বলে মেয়েটাকে নিয়ে এসে ওয়াশরুমে চলে গেল। আলো চোখে মুখে পানি দিয়ে বিড়বিড় করে বলল, আজ থেকে আমার মিষ্টি খাওয়া বন্ধ। আমি চাইলেও আর এনে দেবেন না। আধার টি শার্ট খুলতে খুলতে জবাব দিল, মিষ্টির দোষ না, সব দোষ তোমার আর দাদাজানের। আরও বেশি বেশি করে খাও বাহিরের জিনিস, তারপর পেট খারাপ করে নিয়ে বসে থাকো। বললেই হলো সব দোষ আপনার মিষ্টির। আধার হতাশ কণ্ঠে বলল, ঠিক আছে ম্যাডাম, মানলাম সব দোষ আমার মিষ্টির। এখন চলুন, আরাম করবেন। আলো কিছু না বলে স্বামীর সাথে বাইরে এলো। তারপর বিছানায় শুয়ে বুকের মাঝে মাথা রেখে শান্ত গলায় বলল, কিছুদিনের জন্য বাবার বাড়িতে যেতে চাই। সুস্থ হয়ে নাও তারপর। ঠিক আছে। তখন বাজে রাত 2টা। এ সময় সবাই গভীর ঘুমে মগ্ন থাকলেও ছায়ার চোখে ঘুম নেই। আজ যেন মেয়েটার সব ঘুম হারিয়ে গিয়েছে। সে তো নির্জন বারান্দায় এসে একা দাঁড়িয়ে থেকে আকাশের চাঁদ দেখছে। হালকা বাতাসে উঠছে খোলা চুল। মেয়েটাকে একটু অগোছালো লাগছে, হয়তো কিছু একটা নিয়ে ভাবছে। একসময় সকল পিনপতন নীরবতা ভেঙে রমণী উদাস মনে বলে উঠল, আপনাকে পাবো না জেনেও ভালোবাসলাম। আপনি ঠিক ওই নীল আকাশের চাঁদের মতন, যাকে শুধু দেখা যায়, ছোঁয়া যায় না। আপনিও ঠিক তেমনই আমার সাধ্যর বাইরে গায়ক সাহেব, যাকে ছায়া কোনো দিনও নিজের করে পাবে না। হয়তো আমাদের এটাই ভবিতব্য। রাতের আজ ফ্লাইট। সে রুমে নিজের সকল জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওয়াশরুম থেকে রেডি হয়ে বেরোলো। তখন আধার এসে বলল, আরেকবার ভেবে দেখ, দেশ ছেড়ে না গেলে হতো না? রাত তোয়ালে দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে জানতে চাইল, এখানে থেকে কি করব? বিয়ে করে সংসার কর। রাত ফিসেল হেসে বলল, আমার মতো বাচ্চা ছেলেকে কেউই বিয়ে করবে না। তোর অতীত যেমনই হোক না কেন, বর্তমানে তুই নিজেকে পরিবর্তন করেছিস। কয়লা হাজার ধুইলেও ময়লা যায় না ভাইয়া। আর আমার এই নষ্ট জীবনে কাউকে ঝরাতেও চাই না। আমি একাই বাকি পথটুকু পার করে দিব। আধার কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, তো কাউকে ভালোবাসিস? রাতের মতো ছেলেরা কখনো কাউকে ভালোবাসে না ব্রো। এদের অনুভূতি বলতে কিচ্ছু নেই। ঠিক আছে, তোর যা ইচ্ছে হয় কর, আমি কিছুই বলবো না। এ কথা বলে আধার সেখান থেকে চলে যায়। রাত দীর্ঘ শ্বাস ছেড়ে লাগেজ নিয়ে মায়ের রুমে এসে বিদায় নিয়ে নিচে চলে যায়। তারপর দাদাজান ও ভাই থেকেও বিদায় নেয়। অতঃপর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। অফিসে থাকাকালীন কোনোভাবে ঈশিতা খবর পেয়েছে আজ রাত দেশে ছেড়ে চলে যাচ্ছে। এটা শোনার পরই মেয়েটা সব কিছু ফেলে হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে এয়ারপোর্টে। রাতের ফ্লাইটের টাইম ছিল সকাল 10টায়, আর ঈশিতা গিয়ে পৌঁছায় 10:30 নাগাদ। ফলস্বরূপ ছেলেটার দেখা মেলে না, আর না তো তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। চোরের মতো এইভাবে পালিয়ে না গেলেও পারতে রাত। একটিবারের জন্য আমার না বলা কথাগুলো তো শুনতে পারতে। আমি একটু সময় চেয়েছিলাম নিজের অনুভূতিগুলো বোঝানোর জন্য, কিন্তু তুমি কি করলে এটা? আমাকে মাঝপথে রেখে চলে গেলে। নিজের অনুভূতি বুঝে উঠতে না উঠতেই তুমি দেশ ছাড়া হলে। এখন আমি কাকে নিজের মনের কথাগুলো বলবো? তুমি বড্ড বেইমান রাত, সাথে নিষ্ঠুর। আমার জীবনে হুট করে এসে হৃদয় চুরি করলে, আর এখন সেই তুমি হুট করে পাখির মতো উড়াল দিলে। এমনটা তো হওয়ার কথা ছিল না রাত। তাহলে তুমি কেন এমন করলে? শেষবারের মতো একটু দেখা করতে আমার সাথে, তাহলেই তো বলতে পারতাম আমি তোমাকে। এয়ারপোর্টের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে ভাঙা ভাঙা গলায় কথাগুলো বলে ঈশিতা। মেয়েটার রক্তিম চোখ জোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হালকা বাতাসে উড়ছে পরনের ওড়না ও খোলা এলোমেলো চুলগুলো।
ঈশিতা চোখের পানি মুছে পিছনে ফিরে নীলাকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, না চাইতেও বাজে তুমিটাকে ভালোবেসেছি রাত। তুমি কিন্তু জানতে পারলে না এই পৃথিবীর বুকে তোমাকে মন থেকে ভালোবাসারও কেউ একজন রয়েছে, আর হয়তো কখনো জানতেও পারবে না তোমার চাশমিশ তোমাকে কতটা চেয়েছিল। একটু থেমে পুনরায় আওড়ালো, এখানে শুধু তোমার দোষ নেই, আমারও রয়েছে। তোমার থেকে দূরত্ব না বাড়িয়ে যদি সঠিক সময়ে মনে কথাগুলো বলে দিতাম, তাহলে এখন এই মুহূর্তটা দেখতে হতো না। কিন্তু কি করব বলো, আমি ওই মানুষদের কাতারে পড়ি যারা সময় থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারে না। আজ তোমাকে হারিয়ে বুঝলাম আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ রাত, তোমার ইস্যু তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আফসোস তুমি সেটা জানলে না। ঈশিতা চোখ বুঝে দীর্ঘশ্বাস ছাড়ল, ঘাড় ঘুরিয়ে আবারও এয়ারপোর্টের ভারী কাচের দরজার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তারপর নিজেকে সামলিয়ে একটা রিকশা ডেকে উঠে পড়ল। আজ আর অফিসে যাবে না, সোজা বাড়িতে যাবে। তার যে মন ভালো নেই, অজানা ব্যথায় হৃদয়টা হাঁসফাঁস করছে। সে চেয়েও নিজের অশান্ত মনকে শান্ত করতে পারছে না। বারবার মানুষটার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভেসে উঠছে দু চোখের পাতায়। পালিয়ে না গেলেও পারতে রাত। ব্যর্থ হৃদয়ে মেয়েটার বুক ছিঁড়ে শুধু বেরিয়ে এলো দীর্ঘশ্বাস, এবং প্রিয় মানুষটিকে মনের কথাগুলো না বলার এক আকাশসম কষ্ট ও আফসোস রয়ে গেল। শহরের বিশাল এক অডিটোরিয়ামে মৃন্ময়ের ইভেন্ট রাখা হয়েছে। সেখানে হাজারো ভক্ত উপস্থিত, যাদের মাঝে ছায়া মায়াও রয়েছে। আলো অসুস্থ শরীর নিয়ে আসতে পারেনি। মৃন্ময় স্টেজে ভক্তদের উদ্দেশ্যে একটা রোমান্টিক গান গেয়ে সকলের মনোরঞ্জন করে। অটোগ্রাফি দিতে বসেছে, মিডিয়ার লোকজন ভিডিও ছবি তুলছে, আর পুলিশ গার্ডেরা পাহারা ভক্তদের লাইন সামলাতেই ব্যস্ত। সকলের শেষে ছায়া ও মায়া যায় অটোগ্রাফ নিতে। মৃন্ময় হেসে ছায়ার মাথায় একটা সাদা পাথরের ক্রাউন পরিয়ে দিয়ে বলল, তোমাকে একদম প্রিন্সেসের মতো লাগছে। ছায়া মুচকি হেসে মৃন্ময়ের সাথে ছবি তুলে নিল। সময়ের সাথে সাথে অনুষ্ঠান শেষ হয়ে যায় এবং রাতও বেশ হয়। ছায়া ও মায়া দুজনে বাইরে দাঁড়িয়ে আছে। মূলত আজ ছায়া মৃন্ময়কে কিছু বলবে, তাই অপেক্ষা করছে সে। রাজ, এত বছর পর খুব চেনা মেয়েলি কণ্ঠস্বর শুনে মৃন্ময় এক মুহূর্তের জন্য থমকে যায়। সে চট করে ডান পাশে ফিরে দেখে তার না পাওয়া প্রেয়সী দাঁড়িয়ে। পাশে একটা বাচ্চা মেয়েও রয়েছে। মৃন্ময় কল কেটে দিয়ে ফোনটা পকেটে গুজে অস্ফুট স্বরে বলল, তিশা। তিশা মেয়ের হাত ধরে এগিয়ে এসে বলল, এখনো মনে রেখেছ আমায়? মৃন্ময় নজর সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কেন এসেছেন এখানে? তোমাকে একটু দেখতে। শেষ দেখা? এখন আসতে পারেন, আমার জন্য কেউ অপেক্ষা করছে। কে? তোমার গার্লফ্রেন্ড? ধরে নিন তাই। তিশা হেসে বলে উঠল, মিথ্যা বলে লাভ নেই রাজ, আমি জানি তুমি আজও আমাকেই ভালোবাসো। আপনি আমার জীবনে সেই অভিশাপ যাকে ভালোবাসা নয়, শুধু ঘৃণা করা যায়। বাই দ্য ওয়ে, আপনার বড়লোক হাজব্যান্ড কই? নেই, আমাদের ডিভোর্স হয়েছে। মৃন্ময় তাচ্ছিল্যের সুরে বলল, যার জন্য আপনি আমাকে ছেড়ে দিলেন, এখন সেই ব্যক্তিই অন্য কারোর জন্য আপনাকে ছেড়েছে। ব্যাপারটা মন্দ নয়। তিশা কথার প্রসঙ্গ পাল্টানোর জন্য নিজের মেয়েকে দেখিয়ে বলল, ও আমার মেয়ে রায়া, তোমার গান খুব পছন্দ করে। রায়া নামটা শুনে মৃন্ময়ের বুকটা ধক করে উঠল, কারণ সে তাদের সন্তানের নাম হিসাবে এই নামটা পছন্দ করেছিল এক সময়। রাজের মেয়ে রায়া, কিন্তু ভাগ্যর উত্থানে সব কিছুই পাল্টে গিয়েছে। একসময় যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, আজ সে অন্য কারোর সন্তানের মা। তার কি কষ্ট হচ্ছে? হচ্ছে তো, খুব কষ্ট হচ্ছে, তবে সেটা মুখে প্রকাশ করল না। মৃন্ময় বাচ্চা মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে আদর করে বিদায় দিয়ে বলল, অনেক বড় হও, কিন্তু কখনো নিজের মায়ের মতো হবে না। বাচ্চা মেয়েটা মিষ্টি হেসে বলল, আমি মাম্মার মতো নই, পাপার মতো হয়েছি। মৃন্ময় আর কথা বাড়ালো না। সে মেয়েটাকে অটোগ্রাফ আর অনেকগুলো চকলেট দিয়ে চলে আসতে চাইলেই
তিশা বাধা দিল। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না রাজ? মৃন্ময় রায়াকে একটু দূরে বসিয়ে রেখে তিশার সামনে শটান হয়ে দাঁড়িয়ে বলল, সুযোগ? কিসের সুযোগ? যদি বলি তোমার জীবনে আবারও ফিরতে চাই আমি, তাহলে? অতীতে আমিও আপনার পা ধরে একটা সুযোগ চেয়েছিলাম, কিন্তু আপনি দেননি। তাহলে এখন কেন আমি আপনাকে সুযোগ দেব? অতীতের জন্য সরি। আমি খুব সরি রাজ। সে সময় বয়সটা এমন ছিল যে আমি টাকার পিছনে অন্ধ হয়ে গেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি, টাকা দিয়ে সব কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। অতীতে নিজের ভুলের জন্য আমি আমার ভালোবাসার মানুষটিকে হারিয়েছিলাম, কিন্তু বর্তমানে আমি আর সেই একই ভুল করতে চাই না। বিকজ আই লাভ ইউ রাজ। আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আমাকেও আমার সন্তানকে মেনে নাও। এই পৃথিবীতে তুমি ছাড়া আর আমাদের কেউ নেই। মৃন্ময় আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে আওড়ালো, তুমি আমার কাছে এসে আবারও ধোঁকা দিবে না? এটার কি গ্যারান্টি? এবার যদি এমন করি তাহলে সোজা গুলি করে দিও। প্রত্যুত্তরে মৃন্ময় কোনো জবাব দেয় না। তার শূন্য চোখের দৃষ্টি অদূরে চেয়ারে বসে থেকে চকলেট খাওয়া বাচ্চা মেয়েটার উপর। আজ যদি তাদের মধ্যে সব ঠিক থাকতো, তাহলে এই মেয়েটা হয়তো তার রক্ত, তার অংশ, যে শুধু তাকেই বাবা বলে ডাকতো। আচ্ছা, একটা সম্পর্কের মধ্যে কি শুধুই রক্তের টান থাকাটা জরুরি? রক্তের চেয়েও আত্মার টান অনেক বেশি। সে যদি সব কিছু ভুলে গিয়ে এই বাচ্চা মেয়েটাকে নিজের সন্তান হিসেবে মেনে নেয়, তাহলে কি খুব বড় অন্যায় হয়ে যাবে? এই মেয়েটার তো কোনো দোষ নেই, তাহলে কেন পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হবে? সে যদি চায় তাহলে অবশ্যই মেয়েটাকে সুন্দর জীবন দান করতে পারবে, যেখানে মা বাবা দুজনেরই ভালোবাসা, আদর পাবে। এসব ভেবে আড়ালে দীর্ঘশ্বাস চাল মৃন্ময়। রায়ের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলো, আমাকে কিছুদিন সময় দাও, আমি পরে তোমাকে জানাবো। তিশার শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ছুটে এসে প্রথম ভালোবাসাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলো, আমি জানতাম তুমি আজও আমাকেই ততটাই চাও যতটা অতীতে চাইতে, আর আমি এখন অতীতের চেয়েও বেশি তোমাকে চাই জান। মৃন্ময় অনুভূতিহীনভাবে আকাশের দিকে চেয়ে রইল। আসলেই কি সে এখনও চায় মেয়েটাকে? জবাব পাওয়ার আগেই কিছু একটা পড়ে যাওয়ার মৃদু শব্দে চট করে ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকায়। ছায়া অপলক নয়নে চেয়ে আছে। তার পায়ের কাছে লুটুপুটু খাচ্ছে একগুচ্ছ লাল গোলাপ। মেয়েটা ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার বৃথা চেষ্টা করছে, কিন্তু অবদ্ধ অশ্রু বেহায়ার মতো গাল দুটো ভিজিয়ে দিচ্ছে। তার রক্তিম চোখ জোড়ায় বলে দিচ্ছে, এখানে এতক্ষণ যা যা হয়েছে সবটাই শুনেছে, আর এটাও বুঝে গেছে এখন যেই রমণী তার একতরফা ভালোবাসার মানুষটিকে বুকের মাঝে রয়েছে, সে গায়ক সাহেবের প্রথম ভালোবাসা। হতে পারে শেষ ভালোবাসাও। বুক ভরা কষ্টের মাঝেও ছায়া হাসল। সে চেয়েছিল আজ মনের কথাগুলো বলে দিবে, কিন্তু এখন তো পরিস্থিতিই আলাদা। তার আপু ঠিক বলেছিল, সবার ভালোবাসায় পূর্ণতা পায় না। যেখানে ভালোবাসা ছিল একতরফা, সেখানে তো আশাই করা যায় না সে কখনোই তার গায়ক সাহেবকে পাবে না, কারণ উনি বহুকাল আগে থেকেই অন্য কারোর ব্যক্তিগত পুরুষ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছায়ার। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে মায়ের হাত ধরে সেখান থেকে চলে গেল। এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে মনে মনে ধরা গলায় আওড়ালো, এক জীবনে আপনাকে না পাওয়ার আফসোস থেকেই যাবে গায়ক সাহেব। সুস্থ হওয়ার কিছুদিন পর আজ বাপের বাড়িতে এসেছে আলো। আধার রেখে গিয়েছে এবং সাবধানে থাকতে বলেছে। ভার্সিটিতে ক্লাস থাকার জন্য সে থাকতে পারেনি, তবে ভার্সিটি শেষে রাতে আসবে। আলো আসার পর থেকে খেয়াল করেছে ওর ছোট বোন কিছুটা পাল্টেছে। তার সাথেও ভালো করে কথা বলছে না, সারাক্ষণ নিজেকে রুমবন্দি করে রেখেছে। হুট করে হাসি খুশি থাকা মেয়েটার কি হলো সেটা জানতে মায়াকে চেপে ধরে, কারণ এরা দুজন একে অপরের সাথে সব কিছু শেয়ার করে। নিশ্চয়ই ছায়ার এমন পরিবর্তনের কারণ মায়া জানে। কয়েকদিন আগে মৃন্ময়ের রাখা ইভেন্টের শেষে কি হয়েছিল এবং দেখেছে সব কিছু মায়া বলে দেয় বড় আপুকে। সবটা শুনে আলো কিছুক্ষণের জন্য থ মেরেছিল, পরপরই ছোট বোনের কাছে ছুটে যায়। ছায়া মনমরা হয়ে
ছাদের একপাশে চুপ করে দাঁড়িয়েছিল। তখন বড় বোনের ডাক শুনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। আলো বোনের গা ঘেঁষে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলো, আমরা যেটা খুব করে চাই সেটা সবসময় পাই না। এক জীবনে যদি সব কিছুই পেয়ে যায় তাহলে আর আফসোস কিসের থাকবে? বোনের কথার মানে বুঝতে একটু অসুবিধা হলো না স্যার? মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই আপুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল, কেন কেন আপু, কেন হলো এমন? আমি কি খুব বেশি কিছু চেয়েছি? শুধু আমার গায়ক সাহেবকে চেয়েছিলাম, কিন্তু কিন্তু উনি আমারে না, অন্য কাউকে চায়। যে মেয়ে অতীতে ওনাকে ধোঁকা দিয়েছে উনি সেই মেয়েকেই চান। ভালোবাসা তো নিষ্ঠুর কেন আপু জানো? আমার না অনেক কষ্ট হচ্ছে, বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা করছে। তোমার বোন এই ব্যথা কীভাবে সইবে আপু, কীভাবে? আলো বোনকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ মুখ বুজে নিল। সে কি বলে সান্ত্বনা দেবে মেয়েটাকে? তার যদি সাধ্য থাকতো তাহলে এক্ষুনি ছুটিকে মৃন্ময়কে এনে দিত, কিন্তু তার যে ক্ষমতা নেই। তবে এই কষ্টের থেকে বোনকে বের করার একটা উপায় রয়েছে। আলো কিছু একটা ভেবে নিজেকে সামলিয়ে বোনের মাথায় হাত রেখে বলল, কষ্ট পাস না বোন, জীবন কারোর জন্য থেমে থাকে না। আমাদের ভাগ্যে জানে তা আমরা হাজার চাইলেও পাবো না। ছায়া কিছুই বলল না, শুধু আপুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। মৃন্ময় একটা কফি শপে এসেছে মূলত একজনের সাথে দেখা করতে। ওর পরনে কালো হুডি, জিন্স, মাথায় ক্যাপ, মুখে মাস্ক। সেলিব্রিটি হলে এই এক জ্বালা, যেখানে সেখানে যাওয়া যায় না। সে একটা ফাঁকা জায়গা দেখে বসলো। কিছুক্ষণ পর সেখানে তিশা হাজির হয়। আজ মেয়েকে নিয়ে আসেনি, বাড়িতে নানির কাছে রেখে এসেছে। পরনে মৃন্ময়ের পছন্দের রঙের নীল জর্জেট শাড়ি। সে হেলে দুলে মৃন্ময়ের সামনে গিয়ে বসলো। এখানে না এসে আমার বাড়িতে আসতে পারতে। মৃন্ময় শান্ত গলায় জবাব দিল, আমি যেখানে সেখানে কমফোর্ট ফিল করি না। যাই হোক, কী খাবে বলো? কিছু খেতে ইচ্ছে করছে না, তোমাকে দেখে মন পেট দুটোই ভরে গেছে। রায়া কেমন আছে? ভালো, তোমাকে পাপা হিসেবে পেলে আরও ভালো থাকবে। তা আমরা কবে বিয়ে করছি রাজ? মৃন্ময় প্যান্টের পকেট থেকে একটা চেক বের করে টেবিলের উপর রেখে বলো, মেয়েকে মানুষ করতে তোমার যত টাকা প্রয়োজন সেটার অ্যামাউন্ট এখানে লিখে ব্যাংক থেকে তুলে নিও, আমি সাইন করে দিয়েছি। তিশা অবাক কণ্ঠে শুধালো, মানে? মানে এই যে আমি তোমার জীবনে ফিরছি না। তুমি আমার অতীত ছিলে, কিন্তু বর্তমান ও ভবিষ্যৎ অন্য কেউ। আমি শুধু রায়ার জন্য সময় চেয়েছিলাম। মেয়েটাকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারলেও পিতার সুখ এনে দিতে পারবো না। তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারো, যে তোমাকে এবং তোমার সন্তানকে ভালোবাসবে, কিন্তু আমি তোমাকে চাই রাজ। আমি কোনো বেঈমানকে চাই না তিশা। মৃন্ময়ের সোজাসাপটা জবাব শুনে তিশা অসহায় কণ্ঠে বলল, অতীত ভুলে আবার নতুন করে জীবন শুরু করা যায় না? না, যায় না, অন্তত আমার পক্ষে সম্ভব নয়। তুমি যতই আমার সামনে নিজের আত্মসম্মান দেখাতে চাও না কেন, তবুও আমি জানি তুমি আজও আমাকেই ভালোবাসো। যদি তাই হতো তাহলে ওই দিন তোমার কাছে ছুটে যেতাম, যেদিন তোমার সকল স্বামী তোমাকে ছেড়ে গিয়েছিল। আমি আমার অতীত ভুলে জীবনে এগিয়ে গিয়েছি, আর এখন এই মৃন্ময়ের জীবনে অতীতের কোনো চিহ্ন নেই। আমার পুরো অস্তিত্ব জুড়ে তুমিও নেই। তুমি শুধুই ছিলে আমার খারাপ অতীত মাত্র। এই নতুন জীবনে তোমার কোনো ঠাঁই নেই তিশা। অতীতে যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে এখনও সেভাবে ভুলে যাও, কারণ এখন আমি তোমার রাজ নই, শুধু গায়ক মৃন্ময় আহমেদ ওরফে MA। এতটা না পরিবর্তন হলেও পারতে রাজ। মৃন্ময় তাচ্ছিল্যের সুরে আওড়ালো, এই তুমিই আমাকে বদলাতে বাধ্য করেছিলে। তিশা চেক বইয়ের পাতার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলো, শেষবারের মতো তোমার প্রথম ভালোবাসাকে একটা সুযোগ দেওয়া যায় না? মৃন্ময় চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলো, মৃন্ময় কাউকে সেকেন্ড চান্স দেয় না। তাহলে বিয়ে করছো না কেন? মৃন্ময় চলে যেতে চেয়েও থমকে গেল। পিছনে ঘাড় ঘুরিয়ে তিশার চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আগামী সপ্তাহে আমার বিয়া। তোমার দাওয়াত রইল, অবশ্যই আসবে, কিন্তু সঠিক সময় বিয়ের কার্ড পৌঁছে যাবে তোমার বাড়িতে। আলো দুপুরের দিকে গোসল করে ড্রয়িং রুমে এসে দেখলো টেবিলের উপরে একটা বিয়ের কার্ড রাখা রয়েছে। এটা দেখে কপাল কুঁচকে গেল। গলা উঁচিয়ে মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো,
এটা কার বিয়ের কার্ড মা? আলেয়া রহমান ডাইনিং টেবিলের ওপর খাবার সাজিয়ে রাখতে রাখতে বলেন। মাহিনের। নামটা শুনে আলোর হাত থেকে তোয়ালে পড়ে গেল নিচে। সে ছুটে এসে কার্ডটা খুলে ভালো করে দেখতে লাগলো। বরের নামের জায়গায় মাহিন লেখা এবং বউয়ের নামের জায়গায় তানিয়া লেখা। তাদের আগামী মাসের বিয়ে। আলো পুরো কার্ড পড়তে পারল না। এক দৌড়ে নিজের রুমের ভেতর চলে গেল। তারপর ফোন খুঁজে বের করে সোজা মাহিন ভাইয়াকে কল দিল। কেমন আছিস ছোট্ট কবুতর? মামাতো ভাইয়ের কথা শুনে আলো অস্থির গলায় শুধালো, তো তুমি বিয়ে করছো? হ্যাঁ। কিন্তু কেন? তুমি না অন্য কাউকে চাইতে? তাহলে? ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিশ্চুপ। আলো আবারও বলে ওঠে, তুমি চাইলে আমি এ বিষয়ে মা বাবার সাথে কথা বলবো ভাইয়া, তবু প্লিজ এই বিয়েটা করো না। মাহিন দীর্ঘশ্বাস ছেড়ে বলো, আমি মাকে ছায়ের কথা বলেছিলাম, কিন্তু মা চায় না ওকে। আলো অবাক কণ্ঠে শুধালো, কেন? কোনো সমস্যা? মেঘ মারা যাবার পর মা আর চাচ্ছে না রহমান পরিবারের কেউ এ বাড়ির বউ হয়ে আসুক। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বিড়বিড় করলো, তার মানে মামি মনে মনে এটা মানে আমাদের জন্যই উনি ওনার স্বামী মেয়েকে হারিয়েছে, যেখানে আমরাও আমাদের পরিবারের একমাত্র ছেলেকে হারিয়েছি। কই, আমরা তো তোমার বোনকে বা তোমার পরিবারকে দোষারোপ করিনি। তোমার হুট করে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে, তবুও আমরা কিছু মনে করিনি, কিন্তু এখন বুঝতে পারছি এর পিছনের আসল কারণ। একটু থেমে পুনরায় আওড়ালো, এখন বলো তুমি কি চাও? আমার জীবনে মা বলতে আর কেউ নেই। বাবাকে হারিয়েছি, কিন্তু মাকে হারাতে পারবো না আলো। তাই আমি আমার মায়ের ইচ্ছেটাকে মেনে নিয়েছি। আলোর কেন জানি খুব কান্না পেল। তার ভাই বোনের ভাগ্য এত খারাপ কেন? একজন নিজের ভালোবাসার মানুষটিকে পেয়েও হারিয়ে ফেলল, সাথে নিজের প্রাণও। আরেকজন একতরফা ভালোবেসে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। তার কাছে একটা শেষ উপায় ছিল বোনের কষ্ট কমানোর জন্য, কিন্তু এখন সেটাও আর নেই। সে কোনো মতে কান্না গিলি খেয়ে ধরা গলায় বলল, নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। দোয়া করি আগামী জীবন তোমাদের সুখের হোক। আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ। এ কথা বলে লাইন কেটে দিয়ে ফোনটা বিছানার উপর সরে মারল। দু হাতে মাথার ভেজা চুল খামচে ধরে নীরবে কেঁদে দিল। তার বোন কি কখনো সুখের মুখ দেখবে না? কেউ কি তাকে একটু ভালোবাসবে না? মেয়েটার ভাগ্যে কি ভালোবাসা বলে কিছু নেই? তার মতো যদি ওর বোনটাও প্রিয় মানুষটাকে পেত, তাহলে কতই না ভালো হতো। অন্তত জীবনে ভালোবাসা না পাওয়ার আফসোস থাকতো না। তার ভাই বোনের ভাগ্য এত নিষ্ঠুর না হলেও পারত। মৃন্ময় সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, পাত্রী দেখা শুরু করো, 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। ছেলের কথা শুনে মারুফা আহমেদ চমকে উঠলেন। তিনি কিছু বলতে যাবেন তার আগেই মীরা ভিডিও কলের ওপাশ থেকে বলো, সত্যিই তুমি বিয়ে করবে ভাইয়া? মৃন্ময় ল্যাপটপের সামনে বসতে বসতে বলো, হ্যাঁ সত্যি। আমার পছন্দের একজন রয়েছে ভাইয়া, তবে একটু বয়স কমেই, ক্লাস 10-এর হলেও চলবে, বাট ফিডার খাওয়া বাচ্চা না হলেই হবে। মীরা শব্দ করে হেসে উঠে বলো, আরে না না, এত ছোট না, এই 19-20 বছর। মজার ব্যাপার হলো ওই পুচকে তোমাকে হেভি ভালোবাসে। মৃন্ময় এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানলি? কেউ একজন বলেছে আমায়, ধরে নাও তোমার কাছের মানুষ। মৃন্ময়ের মাথা ব্যথা করছে, তাই সে অত ভাবলো না। শর্টকাট শুধু মায়ের উদ্দেশ্যে এটুকুই বলো, তোমাদের যাকে পছন্দ হয় তার সাথেই আমার বিয়ে ঠিক করো, আর সেটাই সপ্তাহের মধ্যেই, নয়তো সারা জীবন কুমার থেকে যাব বলে দিলাম। রাত 10টার দিকে আধার শ্বশুর বাড়িতে এলো। গাড়ি পার্ক করে ডোর খুলে ভেতরের দিকে যেতেই দেখতে পেল মতিউর রহমান একজন ডক্টরের সাথে বাইরে আসছেন। এ সময় ডাক্তারকে দেখে আধারের কপাল কুঁচকে গেল। কারোর কিছু হয়েছে নাকি? প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই সে বড় বড় পা ফেলে তাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে আব্বু? মতিউর রহমান ডাক্তারকে বিদায় দিয়ে জামাইয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, বড় মেয়েটা হঠাৎই জ্ঞান হারিয়েছে, তাই ডাক্তারকে ডেকেছিলাম, তুমি ভেতরে এসো। বউ জ্ঞান হারিয়েছে জানতে পেরে আধার হাঁটতে হাঁটতে অস্থির গলায় জানতে চাইল, ডাক্তার কি বললেন? ও সুস্থ আছে তো? কিছুটা।
আধার থেমে গিয়ে অবাক কণ্ঠে শুধালো, কিছুটা মানে? ওর কি হয়েছে? ভেতরে চলো, তারপর বলছি। শ্বশুরের থমথমে মুখ দেখে আধার বেশ চিন্তিত হয়। সে শ্বশুরকে রেখেই তড়িঘড়ি করে ছুটে চলে যায় ভেতরে। আলো বিছানায় আধশো অবস্থায় শুয়েছিল, কেঁদে কুটে চেহারার 12টা বাজিয়েছে। অর্ধাঙ্গিনীর এমন নাজেহাল অবস্থা দেখে আধারের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ছুটে এসে মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? রুমের ভেতর সবাই উপস্থিত ছিল। হুট করে এইভাবে জড়িয়ে ধরার ফলে আলো কিছুটা লজ্জা পেল। তড়িঘড়ি করে স্বামীর বুক থেকে মাথা তুলে দীর্ঘকণ্ঠে বলল, কিছু হয়নি, ছাড়ুন আমাকে। কিছু না হলে ডাক্তার কেন এসেছিল? তুমি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছো? পাশ থেকে ছায়া বলে উঠল, এটা লুকিয়ে রাখা যায় না ভাইয়া, 3-4 মাস পর এমনি বেরিয়ে আসবে। আধার বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মানে কি বেরিয়ে আসবে? ছায়া কিছু বলতে যাবে তখনই আলো চোখ রাঙায়। ওইদিকে আধার অধৈর্য হয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে বলবে কেউ? শুধু শুধু হার্টবিট বাড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। আলেয়া রহমান ও নীলিমা রহমান ঠোঁট টিপে হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পিছু পিছু ছায়ামায়াও চলে যায়। সবাইকে চলে যেতে দেখে আধার চোখ মুখ কুঁচকে বলল, কিছু না বলে সবাই চলে যাচ্ছে কেন? আশ্চর্য। আলো শুকনো ঢোক গিলে ফিসফিস করে বলো, সবটা বলবো আপনাকে, তবে রাগারাগি করতে পারবেন না। দোষ করলে অবশ্যই রাগারাগি করব। আমার শুধু দোষ নেই, আপনারও আছে। আমি আবার কি করলাম? সব কিছু তো আপনিই করেছেন। তেরামি না করে পরিষ্কার করে বলো কি হয়েছে। আপনি যেটা চাননি ওটাই হয়েছে। অবশ্যের পিছনে আমারই হাত পা রয়েছে, কারণ আমি তাকে খুব করে চেয়েছি। আধারের মেজাজ খারাপ হলো। এই মেয়েটা সবসময় কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে কেন? কাকে চেয়েছো? নিজের প্রেমিককে? আলো দুদিকে মাথা নাড়িয়ে বলো, না, আমাদের দুজনের ভালোবাসার ফলকে চেয়েছি। তা কি ফল পেলে? আর ফলটা টক না মিষ্টি? স্বামীর এমন কথা শুনে আলো দাঁত কিরমির করে বলো, মজা করছেন আপনি? হ্যাঁ। আলো রেগে মেগে স্বামীকে দূরে ঠেলে দিয়ে চিল্লিয়ে বলে উঠল, আপনি আপনার মজা নিয়েই থাকুন, আমার কাছে আসতেই হবে না। চলে যান এখান থেকে। ঠিক আছে। কথা বলে আধার উঠে দরজার দিকে যেতে লাগলো। আর আলো ছলছল চোখে তাকিয়ে রইল। সে তো এমনি বলল কথাটা, তাই বলে লোকটা চলে যাবে? এমনিতেই সে দ্বিধায় পড়ে যাচ্ছে। খবরটা পেলে মানুষটা কেমন রিয়্যাক্ট করবে কে জানে। তার এসব ভাবনার মাঝেই দরজা লাগানোর শব্দ পেয়ে চট করে সামনে তাকায়। আধার ভেতর থেকে দরজা বন্ধ করে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে আসতে হিসিয়ে বলল, তুমি যতবার আমাকে দূরে যেতে বলবে ঠিক ততবারই তোমার আরও কাছে আসবো আমি। আলো ভয় পেয়ে খানিক পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এখন এসব করা কিন্তু ঠিক নয় স্যার। আধার শার্ট খুলে এগিয়ে এসে অর্ধাঙ্গিনীর পা চেপে ধরে এক ঝটকায় কাছে নিয়ে এলো। কেন? তোমার পিরিয়ড হয়েছে? আধার ঝুঁকে মেয়েটার ঠোঁটের কোণে চুমু খেয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো। আলো চোখ বুজে ঘাড় কাত করে বিড়বিড় করলো, ওটার থেকেও অনেক বড় কিছু হয়েছে। আধার গলার ভাঁজে মুখ ডুবিয়ে জানতে চাইল, কি? আলো নিঃশ্বাস আটকে রেখে বলে উঠল, আমি প্রেগনেন্ট। অর্ধাঙ্গিনীর বলা ছোট বাক্যটি কর্ণপাত হতে আধারের হৃদয় থমকে গেল। সে তড়াক করে মাথা তুলে অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, কি বললে তুমি? আলো পিটপিট করে তাকিয়ে ধীর কণ্ঠে আওড়ালো, আপনি বাবা হতে চলেছেন মিস্টার খান। আপনার অংশ আমার রক্ত, আমাদের দুজনের ভালোবাসার পূর্ণতার ফল খুব শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে। অর্ধাঙ্গিনীর মুখ থেকে অপ্রত্যাশিত কিছু বাক্য শোনা মাত্রই আধারের পুরো দুনিয়া থমকে যায়। সে ফ্যালফ্যাল করে মেয়েটার উদরের মাঝে তাকিয়ে রয়। তারপর আস্তে ধীরে জামা সরিয়ে কোমর পেট ছুঁয়ে দিয়ে এবং বলো, আমার সন্তান, এখানে আমার অংশ রয়েছে। এখন থেকে আমাকেও কেউ বাবা বলে ডাকবে? আলো মুচকি হেসে 2 হাতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলো, হ্যাঁ, এখন থেকে আমার মতো আরেকজন আপনাকে জ্বালাবে এবং সারাক্ষণ পাপা পাপা বলে পিছু ছুটবে। একটু থেমে পুনরায় বলো, আপনি খুশি হয়েছেন? প্রত্যুত্তরে আধার মাথা নুয়ে অর্ধাঙ্গিনীর নগ্ন পেটের মাঝে মুখ ডুবিয়ে অজস্র ভেজা চুমুতে ভরিয়ে দিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারটা দিয়েছ আমাকে।
আমি হয়তো কিছুটা সময় চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সবচেয়ে বড় ভুল করেছি। এই সুখটা আরও আগে পাওয়ার দরকার ছিল। আলো নিঃশব্দে হাসলো। আধার আবারও ফিসফিসিয়ে বলল, আমি আজ অনেক খুশি জান, অনেক, যেটা তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না। আলো স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে ওঠে, আপনার সুখেই আমার সুখ। দীর্ঘ এক সুন্দর রাত পেরিয়ে নতুন সকালের আগমন ঘটে। রহমান পরিবারের সবাই ভীষণ খুশি। এত বছর পর পরিবারের ছোট নতুন সদস্য আসতে চলেছে, এটা ভাবতেই মনের মাঝে প্রশান্তির সুখ বয়ে যাচ্ছে। সকল দুঃখের মাঝে এক টুকরো সুখের দেখা আবারও মিলেছে। সকাল থেকেই দুই জা মিলে আলোর পছন্দ মতো রান্না করতে শুরু করেছে। মতিউর রহমান ও মাহবুবুর রহমান গিয়েছে বাজারে, ওখান থেকে মিষ্টি এনে মসজিদ ও পাড়া প্রতিবেশীদের দিয়েছে। ছায়া মায়া একটু পরপর আপুর কাছে গিয়ে গুড়গুড় করছে, কিন্তু দুলাভাই থাকার কারণে বেশি যেতে পারছে না। মানুষটাও বউকে ছাড়া নড়ছে না। সবার আনন্দ দেখে আলো অনেক খুশি হয়েছে এবং বোনদের কাণ্ড দেখে খিলখিল করে হেসেছে। আর মা চাচির হাতের মজার রান্না খেয়ে বমি করে ভাসিয়েছে। তবে এত কিছুর মধ্যেও সে খুব সুখ অনুভব করছে। মাতৃত্বের প্রথম অনুভূতি বুঝি এমনই হয়। বাপের বাড়িতে কিছুদিন থেকে নিজের সংসারে ফিরে এসেছে আলো। তার মা হওয়ার কথা শুনে সোবাহান খান খুশিতে কেঁদে দিয়েছেন। তিনি একসময় আশা ছেড়ে দিয়েছিলেন, এ জীবনে আর নাতির সন্তানের মুখ দেখতে পারবে না, কিন্তু উপরওয়ালা ওনার ইচ্ছেটা পূরণ করেছেন। খবরটা পাওয়া মাত্রই নামাজ পড়ে সৃষ্টিকর্তার নিকট লাখো শুকরিয়া আদায় করেন এবং বলেন তার নাতির সংসার যেন সুখ শান্তিতে ভরে ওঠে। আলো ভয়ে ভয়ে তার শাশুড়ি মাকেও খুশির খবরটা দেয়। এক মুহূর্তের জন্য ভেবেছিল এই বুঝি জিজ্ঞেস করেন এটা কার সন্তান, কিন্তু তাকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে তহমিনা খান এই প্রথম মেয়েটাকে দোয়া দেন, কারণ তিনি একটু হলেও এ বাড়ির বংশধরকে পেয়ে খুশি হয়েছেন। হয়তো নিজের এক পা হারিয়েছে, বিছানায় পড়ে নিজের ভুল বুঝতে পেরেছেন। মানুষের অহংকার সারা জীবন থাকে না, একদিন না একদিন অহংকারের পতন ঘটবেই, সেটা হোক আগে কিংবা পরে। পরন্ত দুপুরবেলায় শাড়ি পরে সেজেগুজে একটা ক্যাফেতে এসেছে ছায়া, মূলত হবু বরের সাথে দেখা করতে এবং কথা বলতে। হুট করে কই থেকে মতিউর রহমান একটা সম্বন্ধ ধরে এনেছেন। সে শুরুতে এসবের আশেপাশেও ছিল না এবং সাফ সাফ জানিয়ে দিয়েছে সে এখন বিয়ে করবে না, কিন্তু তার মা জননী আজ ধরে বেঁধে নিজ হাতে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলের সাথে দেখা করতে। মায়াকেও নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মেয়েটা আবার নাচতে নাচতে বান্ধবীর বাড়িতে গেছে। সে বিরক্তিতে চোখমুখ কুঁচকে ক্যাফের সামনে এসে দাঁড়ায়। বাড়িতে দেখা করার বদলে লাট সাহেবের বাইরে দেখা করার প্রস্তাব রেখেছেন। এক দৃষ্টি ভালোই হয়েছে, সে সোজাসাপটা না করে দিবে। দরকার হলে নিজেকে পাগল প্রমাণ করে হলেও সে আজ বিয়েটা ভাঙবে, নয়তো সেও আলোর বোন ছায়া নাই। আরে কে বাল, চোখে দেখেন না? ছায়া এক হাতে নিজের কপাল চেপে ধরে খেকিয়ে উঠল। এমনিতেই সকাল থেকে মন মেজাজ ভালো নেই, তার উপর একজন এসে তার সুন্দর কপালটা ফাটিয়ে দিল। হুডি মাস্ক পরিহিত যুবকটি কাচের ভারী দরজাটা বন্ধ করে বলল, আলোর ছায়া যে, তা আপনি এখানে কি করছেন? অনাকাঙ্ক্ষিত জায়গায় অপ্রত্যাশিত কণ্ঠস্বর শুনে ছায়া চমকে উঠল। তড়িৎ গতিতে মাথা তুলে সামনে দাঁড়ানো যুবকের দিকে তাকায়। ভালো করে আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন? মৃন্ময়ের গরম লেগেছে অনেক, তাই সে ভেতরের দিকে ইশারা করে বলল, কোথাও একটা বসে কথা বলি। অন্য সময় হলে মেয়েটা নাচতে নাচতে চলে যেত, কিন্তু আজ কেন জানি মানুষটার কাছাকাছি যেতে ইচ্ছে করলো না, কারণ এই লোকটা এখন অন্য কারোর ব্যক্তিগত পুরুষ, আর সে এমন মেয়ে নয় যে অন্যর ভালোবাসা জেনেও নজর দেবে। তাই সে নিজের আবেগকে সামলিয়ে ধীর কণ্ঠে বলল, আপনি গিয়ে বসুন, আমি একজনের জন্য ওয়েট করছি। মৃন্ময় কপাল কুঁচে জিজ্ঞেস করল, কার জন্য? ছায়া আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, আমার হবু স্বামীর জন্য। ওয়াও, আপনি অপেক্ষা করছেন আপনার হবু বরের জন্য, আর আমি গরমে মরছি আমার হবু বউয়ের জন্য। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। ছায়া মলিন হেসে বলল, আপনাকেও নতুন জীবনে অনেক শুভেচ্ছা।
মৃন্ময় আর দাঁড়ালো না, দরজা ঠেলে ভেতরে চলে যায়। গরমে তার জানটা যাচ্ছে। ওইদিকে ওই মেয়েটাও আসার খবর নেই। এমন লেট লতিফকে সে কিছুতেই বিয়ে করবে না। আজ আসুক শুধু, তারপর সময়ের মূল্য বুঝিয়ে দিবে। অন্যদিকে ছায়া পায়চারি করছে আর অচেনা লোকটাকে ইচ্ছে মতো গালাগালাজ করছে। তার ভুল হয়ে গেছে নিজের ফোনটা ফেলে এসে। লোকটার একটা ছবিও দেখেনি। আলিয়া রহমান বারবার দেখাতে চেয়েছিলেন, কিন্তু সে রাগে দুঃখে মুখটাও দেখেনি। যাকে সে চায় না তাকে দেখে কি করবে। এইদিকে গরমে ঘেমে যাচ্ছে। সে আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারল না, বাধ্য হয়ে ক্যাফের ভেতরে প্রবেশ করে। মৃন্ময়ের সামনের টেবিলে বসলো। কই ওই কচ্ছপের চাও? ও কচ্ছপের জন্য আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি, তবুও দেখা নেই। দেখো, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, আমি কিন্তু চলে যাব। মৃন্ময় দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। ফোনের অপর প্রান্ত থেকে মীরা কি বলল বোঝা গেল না, তবে মৃন্ময় ভুরু চুলকিয়ে বিড়বিড় করলো, তাড়াতাড়ি ছবি পাঠা, নয়তো ওই মেয়ের মুখের নকশা পাল্টে দেব। একটা কচ্ছপ কোথাকার। বলেই খট করে লাইন কেটে দিল। ছায়া কফি খেতে খেতে সবটাই শুনল। হঠাৎই সে জিজ্ঞেস করলো, আপনি তো আপনার প্রেমিকাকে চেনেন, তাহলে ছবি চাচ্ছেন কেন? মৃন্ময় মুখের মাস্ক ঠিক করে বলো, আমার কোনো প্রেমিকা নেই। আই অ্যাম সিঙ্গেল, তবে 1 সপ্তাহ পর বিবাহিত হয়ে যাব। মিথ্যে কেন বলছেন? ওই দিন আমি মায়া সব দেখেছি এবং শুনেছিও। মৃন্ময় কিছু বলতে যাবে তখনই ওই দিনের কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। এত ঝামেলার মধ্যেও সে ওটা ভুলেই গেছিল। তাই সে কপাল কুঁচকে জানতে চাইল, তুমি ওই দিন কেঁদেছিলে কেন? ছায়া এক পলক তাকিয়ে বলো, চোখে বিষাক্ত পোকা পড়েছিল তাই। প্রত্যুত্তরে মৃন্ময় কিছু বলার আগেই ফোনে নোটিফিকেশন এলো। সে লক খুলে সোজা হোয়াটসঅ্যাপে ঢুকলো। মীরা ছবি পাঠিয়েছে, তাও 20টার মতো, অথচ সে একটা চেয়েছিল। এতগুলো ছবি কেন দিয়েছে বুঝতে পারল না, তবে রাগে দাঁত কিরমির করলো। শুধু শুধু তার গ্যালারি ভরে গেল ওই কচ্ছপের ছবি দিয়ে। মৃন্ময় একরাশ বিরক্তিতে মীরার আইডিতে ঢুকে ছবিগুলো দেখতেই থমকে গেল। সে অবিশ্বাস্য চোখে প্রতিটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর থমথমে মুখে সামনে বসা শাড়ি পরিহিত রমণের দিকে তাকালো। মেয়ে পছন্দ হয়নি? উপস, সরি, মেয়ে নয়, আপনার হবু কচ্ছপকে পছন্দ হয়নি। ছায়ার কথা শুনে মৃন্ময় কোনো জবাব দিল না। সে মাস্কের আড়ালে ঠোঁট কামড়ে কিছু একটা হিসাব মেলানোর চেষ্টা করেছে। কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি তোমার হবু বরকে দেখেছো? ওই পাগলকে দেখলে এখানে একা বসে থাকতাম। মৃন্ময় আনমনে বিড়বিড় করলো, পাগল আমি? আরে আপনাকে বলি নাই তো, আমি ওই সেকেন্ড কচ্ছপকে বললাম। যাই হোক, আমাকে একটা সাহায্য করবেন? কি সাহায্য? ওই লোকটা যখন আসবে তখন আমি আপনাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেব। আপনি শুধু একটু নাটক করবেন। আসলে আমি এই বিয়েটা ভাঙতেই চাই। কেন? বিয়ে করলে কি সমস্যা? এখন বিয়ে করতে চাই না, বাট আমি চাই। মৃন্ময়ের কথা শুনে ছায়া কফির মগে চুমুক দিতে দিতে বলো, তো করুন না, কে আপনাকে বাধা দিয়েছে? তুমি? ছায়ার কপাল কুঁচকে গেল। সে আবার কি করলো? মৃন্ময় তপ্ত শ্বাস ফেলে উঠে এসে সোজা ছায়ার পাশের চেয়ারে বসলো। হঠাৎ করে মানুষটাকে নিজের এত কাছে দেখে ছায়া ভড়কে গেল। সে কিছু বলতে যাবে তার আগেই মৃন্ময় নিজের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আমার ফিউচার ওয়াইফ। ছায়ার ভেতরে কষ্ট হলেও সে বাইরে নিজেকে শক্ত রাখলো, যেন কিছু হয়নি, অথচ ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। সে জোরে শ্বাস নিয়ে ফোনের দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে ভুল দেখছে ভেবে কয়েকবার চোখের পল্লব ঝাপটিয়ে ফোনটা কেড়ে নিল। তারপর এক এক করে নিজের ছবি দেখতে লাগলো। তার মানে সে আজ যার সাথে দেখা করতে এসেছিল সেই ব্যক্তি স্বয়ং মৃন্ময় আহমেদ। অবিশ্বাস্য, আমি কখনো ভাবতেই পারিনি এই কচ্ছপটা তুমি হবে। আমিও। ছায়া আনমনে বলে। মৃন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলো, আমাকে বিয়ে করতে তোমার কোনো অসুবিধা আছে? আপনার তো গার্লফ্রেন্ড আছে, ওটা আমার অতীত ছিল। অতঃপর মৃন্ময় সব কিছু খুলে বলে দেয় ছায়াকে, কারণ সে চায় না কোনো সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হোক। সবটা শুনে ছায়া বলো, বুঝলাম, কিন্তু আপনি তো মন থেকে বিয়ে করছেন না, নিশ্চয় জেদের বশে করতে চাচ্ছেন, রাইট? নিজের এলোমেলো জীবনটা আবারও নতুন করে শুরু করতে চাচ্ছি শুধু।
এতগুলো বছর তো একাই পার করলাম, এখন না হয় বাকি জীবনটা তোমার সাথেই পার করব। আমি কেন? আমার পরিবার চেয়েছে তোমাকে। আর আর কি? মৃন্ময় মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি না হয় নিজের প্রথম ভালোবাসা পাইনি, তবে আমি চাই তুমি তোমার প্রথম ভালোবাসা পাও। মানুষটার কথা শুনে ছায়া চমকে উঠল। মৃন্ময় আনমনে হেসে ধীর কণ্ঠে বলো, আই নো ছায়া, তুমি আমাকে ভালোবাসো। ছায়া চোখের পানি আড়াল করার জন্য মুখ ঘুরিয়ে নিল। কি থেকে কি হয়ে গেল ঠিক বুঝতেই পারল না।